পদ্মজা তাদের অবস্থা দেখে মুচকি হাসে। পদ্মজার শরীরে মারের দাগ আছে এই কথা শুনে পূর্ণা মানুষের মাঝ থেকে বেরিয়ে এসে উঁচু মাটির টিলার উপর উঠল। পদ্মজার পাশে ঘেসে দাঁড়ালো, বলল, আপা, লিখন ভাই কি বলছে? পদ্মজা নিরুত্তর। খলিল উত্তেজিত হয়ে পড়ে। সব না সবাই জেনে যায়। আতঙ্কে তিনি সবার উদ্দেশ্যে বললেন, লিখন শাহ মিছা কথা কইতাছে। খলিলের কথা শুনে মজিদের ইচ্ছে হয় খলিলকে জুতা দিয়ে পেটাতে। লিখন বলল, একটুকুও মিথ্যা না, দাগগুলো এখনো তাজা। পদ্মজা তো সামনেই আছে। একজন বয়স্ক মহিলা বললেন, পদ্মমার নিকাবটা সরাইলেই হাসামিসা জানা যাইব। মজিদ জানতেন কেউ এরকম কথা বলবে। এখন প্রমাণিত হয়ে যাবে খলিল মিথ্যা বলেছে। মজিদের ভেতরটা থরথর করে কাঁপছে। তিনি কি করবেন কি বলবেন কিছু বুঝতে পারছেন না। পদ্মজা চেয়েছিল অন্যভাবে এই অধ্যায়ের সমাপ্তি করতে। যেহেতু সবার সম্মুখে সব প্রকাশ করার সুযোগ এসেছে, সেহেতু উচিত সব ফাঁস করে দেওয়া। এতে সব শুনে কেউ না কেউ মেয়েগুলোকে উদ্ধার করতে পদক্ষেপ নিতে পারে। সে পুরো নিকাব না খুলে শুধু মুখটা উন্মুক্ত করলো। তার মুখের স্পষ্ট কালশিটে দাগগুলো দেখে মানুষজনের কোলাহল বেড়ে যায়। সবাই ফিসফিসিয়ে কথা বলতে থাকে। পূর্ণা পদ্মজার গালের একটা ক্ষত দেখেছে, শুনেছিল সে দুর্ঘটনায় এমন হয়েছে। নখ ডেবে যাওয়ার দুটো দাগ আর চোখের অবস্থা দেখে তার বুকটা ছ্যাদ করে ওঠে। সে পদ্মজার সামনে এসে দাঁড়িয়ে নিকাব তুলে গলা দেখে চমকে যায়। অশ্রু সজল চোখ দিয়ে পদ্মজার দিকে তাকিয়ে অবাক হয়ে ডাকে, আপা। ইয়াকুব আলী খুব অবাক হয়েছেন। এরকম ভান করে বললেন, মেয়েটার কি অবস্থা? মাতবর এভাবেই কি বউদের রানী করে রাখেন? মজিদের বুকের ব্যথা বাড়ে। এক পা পিছিয়ে যান। কি হচ্ছে এসব? রিদওয়ান জিব্বা দিয়ে ঠোঁট ভেজায়। সে পদ্মজার ভাব দেখে ধারণা করেছে পদ্মজা এক্ষুনি সব বলে দিবে, আর সে সব শোনার পর এত মানুষের সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয়। রিদওয়ান ঢোক গিলে আচমকা বলে উঠল, আমির মেরেছে। এমনি এমনি তো মারেনি। পদ্মজা লিখন শাহের সাথে 6 বছর আগে সম্পর্ক হয়েছিল। বিয়ের পরও লুকিয়ে ঢাকা অবৈধ মেলামেশা করে গেছে। আমির কদিন আগে হাতে নাতে ধরেছে আর তাই মেরেছে। রিদওয়ানের কথা শুনে পদ্মজা ও লিখনের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। মজিদের চোখ দুটি জলজল করে ওঠে। রিদওয়ান বাঁচার পথ খুঁজে দিয়েছে। মানুষজনের কোলাহল দ্বিগুণ হয়ে যায়। মজিদ কখনো ভাবেনি তার পরিবার নিয়ে আবারও এমন সভা হবে। যা হওয়ার তো হয়েই গেছে। পদ্মজার সম্মান উৎসর্গ করে হলেও তাদের সম্মান রক্ষা করতে হবে। লিখন ক্রোধে আক্রোশে রিদওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। হাবু, জসিম সহ আরো কয়েকজন লিখনকে আটকায়। লিখন চেঁচিয়ে বলে, মিথ্যাবাদী। কেউ একজন বলল, মাতবর সাহেব সত্যিটা খুলে বলেন। মজিদ হাওলাদারকে এসে সবার উদ্দেশ্যে বললেন, আমি চাইনি আমার বউয়ের কোনো দুর্নাম হোক। হাজার হোক সে আমার একমাত্র ছেলের বউ। কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করেছে তখন না বলে উপায় নেই। আপনারা অনেকেই জানেন মোড়লবাড়ির লিখন শাহ একবার শুটিং করতে এসেছিল। তখন পদ্মজা আর লিখন শাহর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর আমার ছেলে আমিরের সাথে পদ্মজার বিয়ে হয়। আমির পদ্মজাকে নিয়ে ঢাকা চলে যায়। ঢাকা লিখন শাহের সাথে পদ্মজার অবৈধ সম্পর্ক চলতে থাকে। আমার বোকা ছেলে কখনো ধরতে পারেনি। গ্রামে আসার পর লিখন শাহ 2 বার আমাদের বাড়িতে গিয়েছিল। প্রমাণ আছে কিন্তু। অনেকেই দেখেছেন তো? অনেকজন বলাবলি করলো তারা দেখেছে। মজিদ বলল, লিখন শাহ কিন্তু পদ্মজার জন্য যেত। একদিন রাতেও যায়। তখন আমির হাতে না হাতে ধরে দুজনকে। তাই আমির পদ্মজার গায়ের উপর হাত তুলে রাগে একটু মার দেয়। এতে কি কোনো দোষ হয়ে গেছে আমার ছেলের? পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে ওঠে, মিথ্যে কথা আপনি বানিয়ে কুৎসা রটাচ্ছেন। মজিদ হাওলাদার বুক ভরা নিঃশ্বাস নেন। তিনি জানেন এই গ্রামবাসী তাকে কতটা বিশ্বাস করে। আর লিখনকেও অনেকে বাড়িতে যেতে দেখেছে। পদ্মজার নামে একবার সালিশ বসেছিল, যদিও সেটা তার ছেলের সাথে। তবে মেয়ে নির্দোষ হলেও তার একেবারে বদনাম সারা জীবন রয়ে যায়। তিনি সবার সামনে 2 হাত তুলে নরম সুরে বললেন, আমার আর কিছু বলার নেই। বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর। লিখন হাবু ও জসিমকে আঘাত করলো। রিদওয়ান লিখনকে চেপে ধরে। রিদওয়ানের ইশারায় আরো কয়েকজন লিখনকে চাপটে ধরে। পরিচালক আনোয়ার হোসেন মাথা নিচু করে ফেলেন। মজিদ হাওলাদার মিথ্যা বলবেন না। তিনি মহৎ মানুষ। লিখন একটা মেয়ের জন্য পাগল, সেটা তিনিও জানতেন। মজিদের কথা অবিশ্বাস করার কারণ নেই। তবে তিনি লিখনকে সৎ চরিত্রের ছেলে ভাবতেন। মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয়বারের মতো পদ্মজার চরিত্রে ছি ছি ধিক্কার ছুঁড়ে মারে গ্রামবাসী। কেউ যেন গায়ে হাত না দিতে পারে আত্মরক্ষার জন্য পদ্মজা কোমরের ছুরি খুঁজল। ছুরি নেই। সে অসহায় হয়ে পড়ে। চিৎকার করে সবার উদ্দেশ্যে বলল, সবাই আমার কথা শুনুন। কেউ পদ্মজার কথা শুনল না। সবার চেঁচামেচিতে তার গলার স্বর কারো কানেই যায় না। মজিদ হাওলাদারকে তারা অন্ধের মতো বিশ্বাস করে। নিয়তি পদ্মজার সম্মানে দ্বিতীয়বারের মতো আঘাত হানে। মজিদ হাওলাদার 2 হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল কমে আসে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরে হবে। আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাই না। রিদওয়ান পদ্মজাকে বাড়ি নিয়ে যাও। রিদওয়ান পদ্মজাকে ছুতো উদ্যত হলেই লিখন চেঁচিয়ে উঠে বলল, যাবে না পদ্মজা। লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে। এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে। মজিদ হাওলাদারের মিথ্যা অভিনয় তাকে অবাক করেছে খুব।
এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করবে কে জানে। রিদওয়ান লিখনের কথা শুনলো না। সে পদ্মজাকে ধমকের স্বরে বলল, বাড়ি চলো। তারপর হাত ধরলো। সঙ্গে সঙ্গে পদ্মজাও রিদওয়ানের হাত চেপে ধরলো। চাপা স্বরে বলল, 6 বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমাকে না, আমার বোনদের কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে না। পদ্মজা রিদওয়ানের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। উপস্থিত মানুষজন চমকে যায়। কোলাহল দ্বিগুণ হয়। রিদওয়ান পদ্মজার দিকে আগুন চোখে তাকায়। তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয় পদ্মজা। পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা। সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। রিদওয়ানের পূর্বে রিদওয়ানের গালের শরীরে সর্বশক্তি দিয়ে থাপড় বসিয়ে দিল। পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায়। চারদিকে চেঁচামেচি শুরু হয়ে যায়। বিশৃঙ্খলা বেড়ে যায়। রিদওয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। সে পূর্ণার গলা চেপে ধরে। শিরিন ভয়ে চিৎকার করে ওঠে, ও আল্লাহ, আল্লাহর গজব পড়ছে, এইখানে গজব পড়ছে। তারপর দ্রুত সরে যায়। শাহানা খলিল রিদওয়ানকে আটকানোর চেষ্টা করে। রিদওয়ান রাগে কিরমির করছে। খলিল চাপা স্বরে রিদওয়ানের কানে কানে বলল, রিদু, পূর্ণারে ছাড়, মানুষ দেখতাছে। রিদওয়ান ছাড়লো না। পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না। তবুও রিদওয়ানকে আঘাত করার জন্য বাধ্য হতে হয়। পদ্মজা রিদওয়ানের পেট বরাবর জোরে লাথি বসায়। রিদওয়ান ছিটকে সরে যায়। 2 হাতে পেট চেপে ধরে। শাহানা ও মাগো বলে চেঁচিয়ে উঠল। পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে। মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল। দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে। সে গফুর মিয়াকে বলল, আব্বা আপনি আসেন, আমি আগে যাইতেছি। তারপর দৌড়াতে থাকে। স্কুল মাঠে পৌঁছাতেই উঁচু ঢিলার রিদওয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখলো। তার রক্ত মাথায় উঠে যায়। শরীর যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল। সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। এক হাতে লুঙ্গি ধরে যা হাঁটু অব্দি উঠে আছে। মৃদুলের দৌড়ের গতি অনেক মানুষকে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। মৃদুলের চোখের দৃষ্টি রিদওয়ানের দিকে। তার মস্তিষ্ক এলোমেলো। মজিদ দ্রুত পদ্মজা রিদওয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালো। চিৎকার করে বললেন, কি হচ্ছে কি? হ্যাঁ, থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামলো না। মৃদুলের উপস্থিতি সব লন্ডভন্ড করে দিল। সে বাঘের মতো লাফিয়ে উঠে টিলার উপর। বাঁশ দিয়ে রিদওয়ানকে আঘাত করতে গিয়ে শাহানা খলিল সহ আরো 2 জন লোককে আঘাত করে বসে। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান। মৃদুল খুব রাগী। মৃদুলের এলাকার অনেকে মৃদুলকে মাথা খারাপ বলে। সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না, সবসময় ক্রোধকে মূল্য দেয়। রাগের বশে কখন কি করে নিজেও জানে না। মানুষজন ছুটাছুটি করে পালাতে থাকে। শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায়। ক্রোধ থাকে উন্মাদ করে দিয়েছে। সে রিদওয়ানকে বলছে, জারজের বাচ্চা, তুই কার গায়ে হাত তুলছস? তোরে আজ আমি মাটির ভিতরে গাইথা ফালামু। আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে। ত্রিধা ভয়ে দূরে থেকে 2 হাত মুখ ঢেকে ফোপাচ্ছে। আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালেন। ত্রিধার মাথায় হাত রাখলেন। আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিধা হাউমাউ করে কেঁদে উঠল। বলল, লিখনকে কেউ ছাড়ছে না ওরা। আনোয়ার হোসেন টিলার উপর চোখ রেখে বললেন, জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে। লিখন যে কেন এসবে জড়িয়ে পড়লো। আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস। ত্রিধা মাটিতে বসে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। 4-5 জন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে। লিখন ছটফট করছে ছোটার জন্য। এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। পদ্মজার বুক জ্বলছে। পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে। মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে। রিদওয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু পারছে না। টিলার উপর 15-20 জনের একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরতিহীনভাবে। মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে। তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন। মিনিট 2-1-এর মধ্যে জটলার মাঝখান থেকে একটা আত্মচিৎকার ভেসে আসে। শব্দ তুলে লিখন সার দেহ লুটিয়ে পড়ে মাটিতে। তার পিঠ থেকে রক্তের ধারা নামছে। মৃদুল আকস্মিক ঘটনায় লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায়। রিদওয়ান লিখনের আহত হতে দেখে মজিদের দিকে তাকালো। তার মুখ রক্তাক্ত। মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইশারায় রিদওয়ানকে কিছু একটা বুঝালেন। রিদওয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজল। দেখলো পদ্মজা মাটিতে পড়ে আছে। তার চোখ দুটি বোঝা। মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় মারা যাবে, নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে। আর পদ্মজাকে একবারে বাড়ি নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। ইশারের আজান পড়েছে। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল। নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো। মাথা ব্যথা করছে খুব। সে এক হাতে কপাল চেপে ধরে। তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে, তখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। পদ্মজা দ্রুত উঠে বসে। জুতা না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল, কই যাইতাছো? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণা তো উপরে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, উপরে মানে? 3 তলায়। হ।
এখানে কে নিয়ে আসলো? পদ্মজা প্রশ্ন করলো ঠিকই, উত্তরের আশায় থাকলো না। দৌড়ে 3 তলায় চলে গেল। 3 তলার একটা ঘরেই পালঙ্ক আছে। রুম্পা যে ঘরে ছিল, পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল। মৃদুল চেয়ারে বসে আছে, বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো। মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয়, বলল, পূর্ণা ভালো আছে ভাবি? ও কি অজ্ঞান? না, ঘুমাইতেছে, কিছুক্ষণ আগে সজাগ ছিল। খেয়েছে? আপনার ধারে অনেকক্ষণ বৈশা ছিল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল। মৃদুলকে প্রশ্ন করলো, প্রেমা প্রান্ত কোথায়? বাড়িতে গেছে। ঠিক আছে ওরা? জি ভাবি। আর লিখন শাহ? লিখন শাহর কথা শুনে মৃদুল চুপ হয়ে যায়। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো, উনি কোথায়, কেমন আছে? মৃদুল মাথা নত করে বলল, ভাবি, ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে। পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে, তারপর কাপা স্বরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই, পুলিশ আইছিল বিকালে। পদ্মজার চোখের জল টলমল করে ওঠে। মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, ধৈর্য ধরে থেকেছে, কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে। পদ্মজা সব কিছু জানে, সব জেনেও সে কিছু করতে পারেনি। ভালো তো করতে পারলো না, উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল। পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে দ্রুত জল মুছে ফেললো। আফসোস হচ্ছে, ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি। মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল। আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল। সব ভাগ্যে লেখা ছিল, তাই হয়তো হয়েছে। কখনো হাই হুতাশ করতে নেই। তাই পদ্মজা সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যেন সে সুস্থ হয়ে ওঠে। লিখনের জন্য পদ্মজা প্রার্থনা করা দায়িত্ব। পদ্মজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে। পদ্মজা মৃদুলকে বলল, পূর্ণা ঘুমাক, তাহলে দেখে রাখবেন, আমি আসছি। আচ্ছা ভাবি। পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল। পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে। লিখন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা, মৃদুলের চেয়ে ভালো কে জানে। সে নিজের চোখে দেখেছে লিখন সার কষ্ট, পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা। একটুকু কথা বলার আশায় ছটফট করা। এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষেরা কেন দিল? আর পদ্মজার গায়ের দাগগুলো, সেগুলোই কিসের? আমির হাওলাদার কোথায়? মৃদুলের ভাবনার সুতো ছিঁড়ে যায় লতিফার আগমনে। লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো, তারপর বলল, পূর্ণার খাউন দিয়া গেছি। আর আপনার আম্মা কইছে নিচে যাইতে। মৃদুল বলল, একটু পরে যামু। আম্মাই খাইছে? খাইছে। অন্যরা খায় নাই? সবাই খাইছে। ঋদু ভাইজান বাড়িত নাই, কুত্তার বাচ্চা লুকাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখলো। মৃদুল রাগে ছটফট করছে, এক হাত দিয়ে আরেক হাতে খামচে ধরে রেখেছে। লতিফা বলল, আপনার আম্মার মেজাজ ভালা না কেন? কি হইছে? কইতে পারি না, আপনার আব্বার লগে চিল্লাইতাছে শুনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না। তার আম্মা একটু বদরাগী, সবসময় চেঁচামেচি করে, এতে সে অভ্যস্ত। মৃদুল লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ঢাকাত গেছে। কোন দিন আইবো জানি না। আচ্ছা যাও এখন। লতিফা জায়গা ত্যাগ করলো। মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। জানালার কপাট খুলে দিল। আজ চাঁদ উঠেছে, জ্যোৎস্না রাত। সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করেছিল। জানালা খুলে দেওয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায়। চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে। পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকচিক করে ওঠে, অন্যরকম সুন্দর দেখায়। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণার মুখের দিক তাকাতেই মৃদুলের চোখ ভেসে ওঠে। রিদওয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। মৃদুলের মেজাজ চড়ে যায়। রিদওয়ানকে সে যতক্ষণ না ইচ্ছামতো মারবে ততক্ষণ পর্যন্ত শান্তি মিলবে না। মৃদুল অনেকক্ষণ রিদওয়ানকে খুঁজেছে, পেল না। মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করলো, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, এক পাশ হয়। পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল। প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাসন্তী বাড়িতে একা, তিনি কিছু জানেন না। তখন মজিদ বললেন, পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে, পদ্মজা সেখানে আছে। মৃদুলও রাজি হয়ে যায়, তার কাছাকাছি থাকবে পূর্ণা, এর চেয়ে আনন্দের কি হতে পারে। প্রান্ত মেনে নিল। এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক। মৃদুল বুঝতে পারেনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন, যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মজিদকে দোষী না ভাবে। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন, পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে, এজন্য রিদওয়ানের শাস্তি হবে। তিনি রিদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন, পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রিদওয়ান। মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করলো, তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও, আমি তোমারে নিয়া যাইতে আইছি। মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল। মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমো এঁকে দিতে, কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই। সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখলো। পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলে। তারপর নিঃশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায়। মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে, ঘুম তো পালানোরই কথা। পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখলো।
এত ভয় পাওয়ার কি হলো? পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয়। সে দ্রুত উঠে বসলো। পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসে। পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, আপা। পদ্মজা মৃদু হেসে বলল, বোন আমার। তারপর পূর্ণা দুই গালে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে? পূর্ণা মৃদুলকে দেখলো, তারপর পদ্মজাকে বলল, না আপা। মৃদুল উৎসুক করতে করতে বলল, আমি তাইলে যাই ভাবি, ওইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল। মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার। পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখলো। মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়লো। রাতের আধারে চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। শাহানা ঘুমানোর চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাত ডান হাতের বাহু ফুলে গেছে। হাড়ে তীব্র ব্যথা, হাত নাড়ানো যাচ্ছে না। শাহানা বিড়বিড় করে বিলাপ করছে, আল্লাহ গো আল্লাহ, এত বেদনা কেড়ে দিছো তুমি, কমায় দাও আল্লাহ। ঘুমের ঘোরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে। শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। শিরিনের ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে উঠে বসে, তার চোখে মুখে ভয়। শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল, ছবি না আমারে, ডাইনি মাইরা দিছে আমারে গো। শিরিন অপরাধী স্বরে বলল, আমি দেখছি না আপা, তুই কথা কইবি না। শাহানার চোখ মুখ কুচকানো, সে প্রচন্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। শিরিন প্রশ্ন করলো, কই যাও? শাহানা পূর্বের স্বরেই বলল, মুততে যাই। শাহানার ঝাড়ি খেয়ে শিরিন তার কথা আর বলল না। সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়ব হাঁটতে দেখলো। শাহানা ভয় পেয়ে যায়। পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে। শাহানার দিকে এগিয়ে আসে। শাহানা ভয়ার্ত স্বরে প্রশ্ন করলো, তুমি কেলা? মৃদুলের মুখটা ভেসে উঠে। সে হেসে বলল, আপা আমি। মৃদুলকে দেখে শাহানার মেজাজ তঙ্গে উঠে। সে চোখ রাঙিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আইবি না, লুলা পঙ্গু বানায় দিছোস আমারে। মৃদুল কাতর স্বরে বলল, সুডু ভাইয়ের লগে এমন করবা? আমি তো তোমারে দেখি নাই, ইচ্ছা কইরা মারি নাই। এই তুই যা, সামনের থেকে সর। শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায়। মৃদুল ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখে, তারপর সিঁড়ির দিকে তাকালো। তার ঘুম আসছে না একটু। পূর্ণার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলোয় সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে। কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে। অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশিই যেন মনে পড়ছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতার রুহু ছটফট করছে। মৃদুল 3 বার বিসমিল্লা বলে 3 বার বুকে ফু দিল। তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে। শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেউ বিঝি ঢোল পিটাচ্ছে। সে শুনতে পাচ্ছে। মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কবুতরের মতো ডাকলো। মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে, পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না। পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে। তারপর নিশ্চয়ই সাড়া দিবে। মৃদুল পূর্ণার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করলো। পূর্ণার দেখা নেই। মৃদুল ভাবলো পূর্ণা ঘুমে বোধ হয়, তাই সে আর অপেক্ষা করার কথা ভাবলো না। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। তখন দরজা খোলার শব্দ কানে আসে। মৃদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না। যদি পদ্মজা হয়। মৃদুল দ্রুত চলে যেতে উদ্যত হয়। তখন পূর্ণা ডাকলো, দাঁড়ান। মৃদুল ঘুরে দাঁড়ালো। সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশি কাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে। মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায় ছিল। যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল, বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে, অস্বস্তি হচ্ছে, অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। তবে সে যন্ত্রণা প্রাপ্তির। পূর্ণার সামনে এসে দাঁড়ালো, বলল, ছাদে চলুন, তারপর কথা বলবো। দুজন একসাথে ছাদে উঠে আসে। ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে। আকাশের ইয়া বড় চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। দুজন একসাথে ছাদে উঠে আসে। ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে। আকাশে ইয়া বড় একটা চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। চোখাচোখি হতেই দুজন হেসে ফেললো। মৃদুল প্রশ্ন করলো, ঘুমাও নাই? না, ঘুম আসছিল না। একটু ভালো লাগতেছে? ভাবি ঘুমে? ভাবি কিছু কইছে? পূর্ণা মুখ ভার করে বলল, না, অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সাথে কি হয়েছে। মুখে গলায় কিসের দাগ? আপা উত্তর দেয়নি। আপার মুখের উপর কথা বলার সাহসও হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু একটা তো হইছেই। আচমকা মনে পড়ছে। এমনভাবে পূর্ণা বলল, তবে আমি ঘুমের ভান ধরেছিলাম। তখন টের পেয়েছি আপা নীরবে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য। আপার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না। আমির ভাইয়ার সাথে কিছু হয়েছে? ভাইয়ার দেখা পেলেই হতো, বলল পূর্ণা, তার দৃষ্টি আকাশের দিকে। তারপর বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন? পারবো, চিন্তা করো না, লিখন ভাইয়া ঠিক হয়ে যাইব। পূর্ণা আর কিছু বলল না। সে চাঁদের দিকে তাকিয়ে রইল। মৃদুল বলল, রাতের আকাশ তোমার কেমন লাগে? পূর্ণা খুশ মেজাজে জবাব দিল, অনেক ভালো লাগে। আমার আম্মা, আপা, প্রেমা সবাই জ্যোৎস্নারাত পছন্দ করে। আমাদের অনেক মুহূর্ত আছে জ্যোৎস্নারাত নিয়ে।
আপনার কেমন লাগে? মৃদুল হাসলো, তারপর বলল, রাতের আকাশ কোনোদিন আমার দেখার ইচ্ছা হয় নাই। এমনি রাইতে বাইর হইলে বাইর হইতাম, আকাশ দেখার লাইগা বাইর হইতাম না। প্রথম তোমার সাথে দেখতে এলাম। পূর্ণা মৃদুলের দিকে তাকালো, তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল বলল, চাঁদের এত কিসের দেমাক যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইব? পূর্ণার ঠোঁট কামড়ে হাসি আটকালো। জ্যোৎস্না রাত রূপ মাধুরী নিজ চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে, কিন্তু আজকের সময়টা অন্যরকম লাগছে। মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস সরিয়ে দিচ্ছে। মৃদুল বলল, বৈশা কথা বলি। কোথায় বসবো? ছাদ তো কুয়াশায় ভেজা। মৃদুল চট করে উঠে তার লুঙ্গি খুলল। পূর্ণা শুরুতে চমকে যায়, পরে দেখলো মৃদুলের পরনে প্যান্ট আছে। মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল, বৈশা পড়ো। পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লাহ বলে লুঙ্গির উপর বসলো। কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসলো, বলল, প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইলো এটা, যে কোনো দরকারে কামে লাগে। একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গেছিলাম, ঠান্ডা বাতাসে মাথা সে কি বেদনা। এরপর কি করলাম? কি? পূর্ণা বাধা দিয়ে বলল, লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো? মৃদুল গর্বের সাথে বলল, হ, উপস্থিতি বুদ্ধি এইটা। পূর্ণা হাসলো। মৃদুল অনেক রাগী, অহংকারী, তবুও সে মুগ্ধ করার মতো একটা মানুষ। সব সময় ঠোঁটে হাসি থাকে। এই মুহূর্তে রেগে, ওই মুহূর্তে সব ভুলে যায়। পূর্ণা ছাদের মেঝেতে তাকালো। চাঁদের স্নিগ্ধ আলো ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে। স্বচ্ছ রূপালী ঝর্ণার মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশা ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারংবার। দুজনের মাঝে পিনপতন নীরবতা নেমে আসে। নীরবতা ভেঙে মৃদুল ডাকলো, পূর্ণা। আমার কাঁদতে ইচ্ছা হইতেছে। পূর্ণা হৃদয় কেঁপে উঠল। সে মৃদুলের দিকে মুখ করে বসলো, বলল, কেন? জানি না, আমি যখন যেটা চাইছি পাইছি, এই প্রথম কিছু পাইতে গিয়া ভয় করতাছে। কি সেটা? মৃদুল সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল, তোমারে পূর্ণা। নিস্তব্ধ প্রহরে জ্যোৎস্নাময় রাত, একাকী দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা, প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা। তবে তার বেলা সে দম বন্ধকর এক অনুভূতির স্বাদ পেয়েছে। সব পাখপাখালি তাদের নীড়ে ঘুমাচ্ছিল শীতে, শুধু পেঁচারা জেগে আছে। থেমে থেমে তারা ডাকছে। কনকনে শীতল হাওয়া বইছে। পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল, আপা সবসময় বলে, ভাগ্যে যা আছে তাই হয়, আল্লাহ কপালে যা লিখে রাখেন তাই হয়, তাই চিন্তা করবেন না। তুমি আপনি করে আর কথা কইও না, তুমি কইবা। পূর্ণা চট করে অন্যদিকে ফিরল, বলল, পারবো না, যা কইছি হনো, নইলে কিন্তু। কি করবেন? ছাদ থেকে ঝাঁপ দিয়া মইরা যামু। পূর্ণা ভ্রু কুচকালো, বলল, এসব কি কথা? দেখাইতাম ঝাঁপ দিয়া? মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে, এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়েও দিতে পারে। পূর্ণা বলল, আচ্ছা থাক, লাগবে না, আমি তুমি করেই বলবো। মৃদুল হেসে বলল, তাইলে কও, কি বলবো? তুমি তুমি মৃদুল হাসলো পূর্ণাও। আকাশের বিশাল উজ্জ্বল চাঁদটি আর তার সাথী তারাদের নিয়ে পূর্ণা মৃদুলের প্রেম কথন চলে সারা রাত। দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে। এ যেন কোনো কিছুর ইঙ্গিত, নয়তো অসময়ে কেন এমন সুসময় দেখা দিল। কাক ডাকা ভোরে আমির হাওলাদার বাড়িতে পা রাখলো। সে সবেই মাত্র ফিরেছে, মাথা তুলে দাঁড়াতেও পারছে না। ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা, যে বোঝা তাকে নুইয়ে রেখেছে। যখনই সে গোপনে যুদ্ধ জয়ী হলো, দেখতে পেল আলোর রেখা, তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেওয়াল। সুখ নামক বস্তুটি নিমিষে আড়াল হয়ে গেল। এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে। সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয়। বিষের বাতাস ছড়িয়ে আছে চারদিকে। পায়ের নিচের জমিন আর তাকে চায় না। শত শত অভিশাপের বুলি কানে বাজে। অভিশাপগুলোকে তো সে হেসে উড়িয়ে দিয়েছিল, তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে? আমির জানে না। লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢোক গিলে বলল, ভাত আছে, ঠান্ডা হলেও চলবে। লতিফার শরীর কেঁপে ওঠে। আমিরের এরকম ভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায়। আমিরকে সে জমের মতো ভয় পায়, তাই কোনো প্রশ্ন করলো না। লতিফা অস্থির হয়ে পড়ল, বলল, আনতাসি, আমি আনতাসি। সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতই জুটে। ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল। ভাতের পাতিল নামিয়েই আমিরকে ভাত দিয়েছে। আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করলো, পদ্মজা ভালো আছে? লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না, বলল, হ, ভালো আছে। আমির ঘাপুস ঘুপুস করে ভাত খেলো। সারা রাত্রি সে শীতবস্ত্র ছাড়া ছিল, ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে আছে। তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে। খাওয়া শেষে 2 তলায় উঠল। পদ্মজা কোরআন শরীফ পড়ছে, তার মধুর সুর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো।
আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকালো না। আলমারি খুলে জ্যাকেট, মোজা, টুপি বের করলো। পদ্মজা আর চোখে আমিরকে দেখে পড়ায় মনোযোগ দিল। আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে। পাতাল ঘরের A1-এ রিদওয়ান শুয়েছিল, তার সাথে একজন সুন্দরী নারী। দুজনের অপ্রীতিকর অবস্থা। হঠাৎ আমিরের আগমনে রিদওয়ান চমকে যায়। তারপর হেসে আমিরকে বলল, সব ঠিক আছে? আমির এক হাতের কপাল চেপে ধরল। তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল, এই শালী, শরীর ঢাক। আমিরের কণ্ঠ তীব্র ঘৃণা। অশুভ সুন্দর নারীটি দ্রুত চাদর দিয়ে জড়িয়ে নিল। রিদওয়ান বলল, ওরে বক্তাসুস কেন? আমির একটা খাম রিদওয়ানের মুখের উপর ছুড়ে দিল। তারপর এই টুতে চলে গেল। পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো। অচেনা হলেও সালাম দিল, আসসালামু আলাইকুম। জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন। অবহেলার স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। রিনু ছিল রান্নাঘরে। পদ্মজা রিনুর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করলো, অচেনা মহিলাটি কে? রিনু হেসে বলল, মৃদুল ভাইজানের আম্মা। পদ্মজার ঠোঁটে হাসি ফুটল। জুলেখার দিকে এক পা এগিয়ে এসে বলল, দুঃখিত, চিনতে পারিনি। আপনি প্লেট ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ফুরিয়ে নিলেন। তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা, ঘৃণা। পদ্মজা মনে মনে আহত হয়। জুলেখার দৃষ্টি ক্ষত বিক্ষত করে দেওয়ার মতো ছিল। পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল। রিনু পদ্মজার পাশে ঘেঁষে দাঁড়ায়। ফিসফিসিয়ে বলল, আমার মনটা কয় এ বিটির উপর জিনের আসর আছে। পদ্মজা রিনুর দিকে চোখ রাঙিয়ে তাকালো। বলল, উনি আমাদের বাড়ির মেহমান। মুখে লাগাম দাও রিনু। পূর্ণার জন্য খাবার নিতে পারবো? লতিফা শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে বলল। রান্নাঘরে ঢুকলো। পদ্মজার প্রশ্নের জবাবে বলল, হ পদ্ম, নিতে পারবা। খাড়াও, আমি দিতাছি। তুমি খাইবা কখন? পূর্ণা আর আমার খাবার একই সাথে দিয়ে দাও বুবু। দিতাছি। রিনু, জলদি ওই বাটিটা দে। রিনু বদলে পদ্মজা এগিয়ে দিল। খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পদ্মজাকে দেখে জুলেখা হাতের গ্লাসটি শব্দ করে টেবিলে রাখলেন। পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ। বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন। পদ্মজার ভয় হয়, পূর্ণার বিয়েটা হবে তো? জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই। জুলেখার কপালে আর ভ্রু যুগলে পদ্মজার চোখ আটকে যায়, যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছে সে হুবহু একই রকম। পদ্মজার বুকটা হু হু করে উঠে। সেই দুই চোখ মেলে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান। পদ্মজার সম্বিত ফিরল। সে দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় চলে আসে। পূর্ণা দুই হাতে একটা বালিশ জড়িয়ে ধরে পরম আয়েসে ঘুমাচ্ছে। জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরও বেড়ে যায়। হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি। সেই মুখ, সেই ঠোঁট, সেই গাল, নাকের পাটা মিশ্রণ, এত মিল দুজনের। পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় জলজল করছে। পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, আম্মা। তার দুই চোখ জলে ভরে ওঠে। পূর্ণা কি কখনো জানবে? পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ দেখে বহুবার আম্মা বলে ডেকেছে। সে মনকে বুঝিয়েছে, এই তো আম্মা আছে, আমার সামনেই আছে, আমি এতিম নই। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পূর্ণা এত আরাম করে ঘুমাচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে মায়া হচ্ছে। কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ না। খেয়ে না হয় আবার ঘুমানো যাবে। পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে ডাকলো, পূর্ণা, পূর্ণা, এই পূর্ণা। পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল। পদ্মজা বলল, সূর্য কখন উঠেছে? খবর আছে? নামাজের তো নামগন্ধও নেই। যা, দ্রুত হাত মুখ ধুয়ে আয়। পূর্ণা অন্যদিকে ফিরে চোখ বুঝলো। সে ঘুম বিভোর। পদ্মজা আবার ডাকলো, জোর করে তুলে কলপারে পাঠালো। পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে কলপারে গেল। ফিরে এলো সতেজ হয়ে। ঘরে প্রবেশ করেই সোজা লেপের ভেতর ঢুকে পড়লো। পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল। পূর্ণা না বললেও খাইয়ে দিত। খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল, পদ্মজা মানা করে। খাওয়ার মাঝে কথা বলা ভালো না বলে চুপ করিয়ে দেয়। খাওয়া শেষে পদ্মজা বলল, শেষ রাতে কোথায় থেকে ফিরছিলি? পূর্ণা চোখ বড় বড় করে তাকায়। তার হেঁচকি উঠে যায়। পদ্মজা পানি এগিয়ে দিল। তাকিয়ে সরু চোখে পূর্ণা পানি পান করে মিনমিনিয়ে বলল, আর যাব না। পদ্মজা গুরুজনদের মতো বলল, বাড়তি কথা না বললে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতা। পূর্ণা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। সে ঢোক গিলে নতজানু হয়ে বলল, মৃদুল যে, উনার সাথে দেখা করতে গিয়েছিলাম। সে ডেকেছিল? আর তুইও চলে গেলি? পূর্ণা মনে হচ্ছে সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝুলে যাবে। পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আর ঘরের দুই দিকে জানালা আছে। পূর্ব দিকের জানালা খোলা, উত্তর দিকেরটা বন্ধ। সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বলল, বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো? মৃদুল এখনো পরপুরুষ, বিয়েও ঠিক হয়নি। যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছি, তার আগে টের পেলে কানে ধরে ঘরে নিয়ে আসতাম। পূর্ণা অপরাধী কণ্ঠে বলল, আপা, আর যাব না, ক্ষমা করে দাও। পদ্মজা পূর্ণার পাশে এসে বসে পূর্ণার হাতের উপর নিজের এক হাত রেখে বলল,
বিয়ের পর আমার বোনের জীবনে হাজার জ্যোৎস্না আসুক। পূর্ণা তার অন্য হাত পদ্মজার হাতের উপর রাখলো, তারপর পদ্মজার চোখের দিকে তাকিয়ে ডাকলো, আপা। কি? তোমাকে কে মেরেছে? কেন মেরেছে? তুমি রাতে কেন কেঁদেছো? পদ্মজা তার হাত সরিয়ে নেয়, চোখে মুখে কাঠিন্য ভাব চলে আসে, কণ্ঠে গাম্ভীর্যতা রেখে পদ্মজা বলল, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। পূর্ণা চোখ নামিয়ে বলল, আপা আমি জানতে চাই। পদ্মজা দাঁড়িয়ে পড়ল, বলল, বাড়ি ফিরে যা, মৃদুলের আম্মা আপা আসছে, যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো, তার আগে যেন এই বাড়ির আশেপাশে না দেখি। পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। পূর্ণা তার পায়ের উপর থেকে দ্রুত লেপ সরালো, তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো, অনুরোধ করে বলল, আপা, আপা দোহাই লাগে বলো, আমি তোমার সব কথা শুনি, কিন্তু এইটা শোনা সম্ভব হচ্ছে না। পূর্ণা। পূর্ণা আচমকা পদ্মজার 2 পা জড়িয়ে ধরলো, কাঁদো কাঁদো স্বরে বলল, আপা পায়ে পড়ছি, আমাকে সব বলো, তোমার গালের ক্ষত, গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে, আমি শান্তি পাচ্ছি না। কে তোমাকে এত কষ্ট দিয়েছে? এত বড় দুঃসাহস কে দেখিয়েছে? আমি তার কলিজা ছিঁড়ব। পূর্ণার চোখে জল পদ্মজার পায়ে পড়ে, পদ্মজা পূর্ণাকে টেনে তুলল। পূর্ণার কাজল নয়ন, 2টি চোখ জলে টইটুম্বুর, যেন স্বচ্ছ কালো জলের পুকুর। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদুনি। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে, পদ্মজার শরীরে সে মা মা গন্ধ খুঁজে পায়। সেই ছোটবেলা থেকেই পদ্মজা তার জীবন, তার আনন্দ। পদ্মজার গলার কালশিটে দাগটা যেন তারই বুকের আঘাত, রক্তক্ষরণ হচ্ছে ক্ষণে ক্ষণে। পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলল, নিজে ঘরে যায়, আলমগীরের দেওয়া খাম নিয়ে ফিরে আসে। দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসলো, এরপর বলল, আমি জানি আমার বোন বড় হয়েছে, সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে। আমি একটা কারণেই তোকে সব জানাবো, যাতে সাবধানে থাকতে পারিস। আমি চাই সব জানার পর তুই নিজে থেকেই কোনো সিদ্ধান্ত নিবি না, আমি যেভাবে বলবো সেভাবে চলবি, রাজি? পূর্ণা বুঝতে পারছে সে ভয়াবহ কিছু জানতে চলেছে। উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। পূর্ণা বলল, রাজি। পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিয়ে বলল, 3টে চিঠি আছে, 3টাই আলমগীর ভাইয়ার লেখা। আমি গতকাল পড়েছি, মন দিয়ে পড়বি, অনেক কিছু জানতে পারবি, আর যতটুকু বাকি আছে আমি বলবো। পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে 3টি চিঠি বের করলো। পদ্মজার কথা মতো প্রথম একটা চিঠির ভাঁজ খুলল। বোন পদ্মজা, সালাম নিও, তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিন রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছে আনন্দ, পৌঁছে দিয়েছে আলোর জগতে, যে জগতে বাঁচার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি। জানি না এত পাপ করার পরও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন। তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেস্তার মতো হাজির হয়েছিলে, বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে। যখন তুমি এই চিঠিটা পড়ছো, তখন তোমার অবস্থা কি আমি জানি না। হয়তো সব জেনে গিয়েছো, নয়তো এখনো অন্ধকারে ডুবে আছো। যদি অন্ধকারে ডুবে থাকো, তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দেব। সব জানার পর সিদ্ধান্ত তোমার। চিঠিটা বোধহয় বড় হয়ে যাবে, 1 পৃষ্ঠাতে হবে না। ধৈর্য ধরে সবটুকু পড়ো। আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো। গল্পটার কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছি অনেকেই। যখন আমিরের জন্ম হয়, কাকিয়াম্মার পর সবচেয়ে বেশি খুশি হই আমি। কাকিয়াম্মা বড় দুঃখী ছিলেন, কাকা মারধর করতেন খুব। নিজ চোখে কাকিয়াম্মাকে বিভস্ত্র করে মারতে দেখেছি। আমার ছোট মন লজ্জায় মিয়ে যেত, লুকিয়ে কেঁদেছি, কিন্তু কাকা বা আব্বা কাউকে একটুও মায়া দেখাতে দেখিনি, লজ্জা পেতে দেখিনি। ভূত হোক আর রাক্ষস, আমার আম্মার সবসময় পাথরের মতো নিশ্চুপ, তার অনুভূতি অসার। কাকিয়াম্মা ছিলেন আমার মা, তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করতেন। কাকিয়াম্মা বলতেন সেই ছেলে এসে নাকি কাকিয়াম্মার সব দুঃখ ঘুচে দিবে। যখন সেই ছেলেটা এলো, আমি অনেক খুশি হই। এবার বুঝি কাকিয়াম্মার কষ্ট কমবে। কাকিয়াম্মা বলেছিলেন আমির হবে পুলিশ, সব অন্যায়কারীকে শাস্তি দিবে, আর আমি হব শিক্ষক। শুধু কাকিয়াম্মার না, আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব। ছোট ছোট বাচ্চাদের পড়াবো, সব বাচ্চাদের আদর্শ হব। সবাই দেখে সালাম দিবে, সম্মান করবে, সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটবো। এই স্বপ্ন নিয়েই পড়তে থাকি স্কুলে। এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে, বলে সে নাকি আমাদের আরেক ভাই, তার নাম রাখে রিদওয়ান। আমরা 4 ভাই হয়ে যাই, আমি, জাফর, রিদওয়ান, আমির। একসাথে এক স্কুলে পড়েছি। রিদওয়ান আমির এক শ্রেণীর ছিল। ছোট থেকে আমিরের শরীরে ছিল অবাক করার মতো শক্তি, ওর মেধা ছিল ধারালো। আমরা সবাই ধরেই নিয়েছিলাম আমির পুলিশ হবে, অনেক বড় পুলিশ হবে, পুরো দেশ চিনবে। ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অভিশপ্ত এক কালো জীবনের সামনে, যে জীবনটাকে টাকা, নারী, রক্তের খেলা চলে।
আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু। পাতাল ঘরে বনিদি ঘরের 2-3 জন পুরুষের দেখাও মিলে। তারা দুজন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে। আব্বা কাকা উপভোগ করে সেই দৃশ্য। সেই অসহায় 2 নারীর চিৎকারে কলিজা ছিঁড়ে যায় আমার। আব্বা আর কাকার পায়ে পড়েছি যাতে তাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু ছাড়েনি। রক্ত দেখে জাফর জ্ঞান হারায়। ওর রক্ত সহ্য করতে পারে না। রক্তে খুব ভয় ছিল জাফরের। একটা 13 বছরের মেয়েকে বাঁধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয়। আব্বা আমাকে বোঝায় মেয়েটার সাথে কি করতে হবে। জানতে পারি বাড়ির পিছনের জঙ্গলে অবস্থিত এই পাতাল ঘরের অনেক বছরের পুরনো। আমাদের বংশের প্রতিটি পুরুষের একমাত্র পেশা পতিতাবৃত্তি ও নারী ধর্ষণ। আমাদের অঢেল সম্পদ পতিতাবৃত্তির টাকায় করা, নারী বিক্রির টাকায় করা। এরকম বাধ্য হয়েই আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে। ঘৃণায় বমি করেছি অনেকবার। ধর্ষণের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে। আমার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তবে ঘরে ফিরে শান্তি লাগতো। আমির ছিল সেখানে। আমিরের দুষ্টুমি আমাকে খুব হাসাতো। আমিরের একটা দোষ ছিল, ও রিদওয়ানকে খুব অত্যাচার করত। দুজনের সম্পর্ক ছিল সাপ নেউলে। সে যাই হোক, আমিরের সঙ্গ ছিল শান্তির। ওর চঞ্চলতা সাহসিকতা ছিল মুগ্ধ করার মতো। আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায় যেদিন নানাবাড়ি থেকে ফিরে পাতাল ঘরে প্রবেশ করে রিদওয়ান আর আমিরের উপস্থিতি দেখি। আমির তখন পুরো দমে 15 বছরের একটা মেয়েকে পেটাচ্ছিল। আমিরের চোখে মুখের হিংস্রতা আমাকে অবাক করে দেয়। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ, এই জীবন। এর পরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে পদ্মজা। দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু করো। পূর্ণা থামে। তার শরীর কাঁপছে, অস্বাভাবিকভাবে কাঁপছে। সে ছল ছল চোখে পদ্মজার দিকে তাকায়। তার চোখ খুব ভয় ঘৃণা। সে স্পষ্ট স্বরে উন্মাদের মতো ডাকলো, আপা, এই আপা। পদ্মজা পূর্ণার এক হাত শক্ত করে ধরল, বলল, ভাইয়া আমাকে যা বলেছেন তাই কর। প্রাণ ভরে নিঃশ্বাস নে। পূর্ণার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তার মাথা ভনভন করছে, শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে পদ্মজার এক হাত শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল। বুকের অপ্রতিরোধ্য তুফান বয়ে যাচ্ছে। আমির তার কাছে আপন বড় ভাই, সম্মানীয় বড় ভাই। এই ব্যথা সহ্য করার মতো না। পুরো শরীরে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। পদ্মজা পূর্ণার মনের অবস্থা টের পাচ্ছে। তার মতো সহ্য শক্তি নেই পূর্ণার। পদ্মজা পূর্ণার হাতের পিঠে চুমু খেয়ে বলল, মন এত দুর্বল হলে কি চলে? পূর্ণা পদ্মজার দিকে তাকালো। পদ্মজা চোখের ইশারায় বাকিটুকু পড়তে বলে। পূর্ণা এক হাতের তালু দিয়ে চোখের জল মুছে পড়া শুরু করলো। আমাদের দাদুর সঙ্গ পেয়ে আমির ছোট থেকেই নিষ্ঠুর প্রকৃতির হয়েছে। কাকার কথায় দাদু আমিরকে আলাদা করে সময় দিতেন। আমির কাকার বড় শিকার ছিল। আমিরের চাল চলন ছিল অন্যরকম। তাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে মেয়েরা ভোগের বস্তু। শিখিয়েছে টাকার ক্ষমতা আর পৈশাচিক আনন্দ কেমন। দাদু শুরু থেকে সব জানেন। তিনি টাকা আর আব্বাকে উৎসাহিত করতেন। আমাদের দাদাকেও সাহায্য করেছেন। দাদুর সোনার অলংকারের প্রতি দুর্বলতা ছিল খুব। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার দাদা, আব্বা, কাকা দাদুকে ব্যবহার করেছেন। দাদুর সাথে দাদুর এক বোনও ছিল। দাদুর বোন বলতে আপন নয়, পরিচিত। দুজন নারী মিলে সহযোগিতা করে এসেছে এত বছরের পর বছর। আমির নারীর শরীর ভোগ করার চেয়ে আঘাত করতে পছন্দ করত। প্রথম 3 বছর সে কোনো মেয়ের সাথে জোরপূর্বক মিলিত হওয়ার চেষ্টা করেনি। সে সময় প্রতিটি মেয়ের মৃত্যুদণ্ড দেওয়া দায়িত্ব নিয়েছে। প্রথম প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু এক সময় অভ্যস্ত হওয়ার সাথে উপভোগ করতে থাকি। আমিরের যখন 18 বছর বয়স, তখন থেকে সে যৌনতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটা দেখতে মিষ্টি ছিল। আমিরকে অন্ধের মতো বিশ্বাস করেছে। বিশ্বাস করে নিজের ইজ্জত সঁপে দিয়েছিল বিনিময়ে। এর পরদিন লাশ হয়ে নদীর ঢেউয়ে ভেসে যেতে হয়েছিল। কি আর বলবো, এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি করবে? আমি তো সব জানিয়েই দিয়েছি। কিছু কথা না জানালেই নয়। আমির আমার কাছে সবসময় স্বচ্ছ ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতে পারি না। যখন তোমাদের বিয়ে হয় ভেবেই নিয়েছিলাম কয়দিন পর তোমার লাশও দেখতে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টা আমির পাল্টে যায়, চারদিকে কঠোর নিরাপত্তা দেয়। গ্রাম থেকে ঢাকা ফিরেই সুন্দরী 2 মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল। এই 2 মেয়েকে হাতের মুঠোয় আনতে আমিরের সবচেয়ে বেশি সময় লেগেছে। সুযোগ পেয়েও আমির তাদের কাছে টানতে পারেনি। বছর খানেকে বুঝে যাই আমির সত্যিই তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর টানেনি আমিরকে। এই নিয়ে আব্বা কাকার মাঝে অনেক কথা হয়েছে। আমির যদি সব ছেড়ে দেয়, আমার মনের কোণে আশা জাগে আমির এবার আমার মতো অনুভব করবে। এই কালো জগৎকে তার কালোই লাগবে। আমি নিজ চোখে দেখেছি আমিরকে তোমার জন্য ছটফট করতে।
তোমার অসুখ হলে সবকিছু ভুলে যেতে, তোমার চিন্তায় এক জায়গায় স্থির থাকতে পারতো না। এমনকি ঢাকার বাড়ি সহ আমাদের বাড়িটাও আমির তোমার নামে করে দিয়েছে। আমিরের যত সম্পদ আছে সব তোমার নামে করা। আমিরের কিন্তু নিজস্ব বলতে কিছুই নেই, সে নিঃস্ব। এই খবর রিদওয়ান বা আব্বা কাকা কেউ জানে না, কোনো কাকপক্ষীও জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলো বাড়ি বানাচ্ছে। বাড়ির বানানোর টাকা ৩১টা মেয়ের পাচার করার বিনিময়ে অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপ মাথায় নিয়ে ঘুরছে, হাতে সময় কম, মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার জানা মতে তুমি ধার্মিক ও পবিত্র একটা মেয়ে। তুমি এত কিছু জানার পর আমিরকে মেনে নিতে পারবে না। তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাবে। আমি যা জানি সব বলেছি। আমির তোমাকে ভালোবাসে, এই কথাটা কঠিন সত্যি। তুমি যদি আমিরের কাছে তার ২ চোখ চাও, সে সামনে ছুরি নিয়ে হাঁটু গেড়ে বসে বলবে, নিয়ে নাও। ৬ বছরে আমিরের যে রূপ, তোমার প্রতি যে টান আমি দেখেছি, তা দেখে আমার এটাই মনে হয় আমির তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এমন মানুষের মনে এত ভালোবাসা দেওয়ার কোনো উদ্দেশ্য হয়তো সৃষ্টিকর্তার আছে। শুনেছি সৃষ্টিকর্তার সব সৃষ্টি কোনো উদ্দেশ্যে করা। এখন সবটা তোমার সিদ্ধান্ত। আমি এইটুকু মিথ্যা বলিনি। তুমি বুদ্ধিমতী, একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবে। যে পদক্ষেপই নাও না কেন সাবধানে থেকো। আমিরের চোখ ফাঁকি দিয়ে একটা পক্ষীও উড়ে যেতে পারে না। রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে। কখনো সুযোগ মিললে আমাদের আবার দেখা হবে। আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। রুম্পাকে যদি আবার ওই বাড়িতে নেওয়া হয়, তুমি দেখে রেখো, আল্লাহ তোমার সাথে আছেন। আমার জন্য দোয়া করো, আল্লাহ আমার শাস্তি যেন রুম্পাকে না দেন, আমাকেই যেন দেন, আর আমাকে ক্ষমা করে দেন। আমি অনুতপ্ত, এত বড় চিঠি লিখে অভ্যেস নেই। ভুল হলে ক্ষমা করো। ভালো থেকো বোন। ইতি আলমগীর। পূর্ণা ২ হাতে মাথা চেপে ধরে, কাঁদতে কাঁদতে তার বুক ভিজে গিয়েছে। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আপা, আমি বিশ্বাস করতে পারছি না। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরল। পূর্ণা পদ্মজার বুকে মুখ গুজে ফোপাতে থাকলো। পদ্মজা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। পূর্ণা ২ হাতে শক্ত করে পদ্মজাকে ধরে, তার প্রিয় বোনের এত কষ্ট সে সহ্য করতে পারছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তোমার আগে আরো ২টা বিয়ে করেছে, এই ব্যথা কিভাবে সহ্য করেছো আপা? পদ্মজা কান্না আটকিয়ে রেখেছিল। এই কথা শুনে ভেতর থেকে কান্না আপনা আপনি চলে আসে। পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে। একটা মানুষ খুঁজেছিল সে, যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যাবে। আমির অত্যাচারী, হিংস্র নারী ব্যবসায়ী, এইটুকুর ব্যথাই সে হজম করতে পারে না। চিঠি পড়ে যখন জানতে পারলো আমির নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছে, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মরে যেতে। ঠান্ডা মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কেঁদেছে। বারবার চোখে ভেসে উঠেছে আমিরের সাথে অনেক মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত। একজন স্ত্রীর জন্য এটা কতটা বেদনাদায়ক হতে পারে তার কোনো পরিমাপ নেই। পদ্মজার চোখের জল মুছল। পূর্ণাকে সামনাসামনি বসিয়ে বলল, এখন কাদার সময় নয়, তোকে আমি সব জানিয়েছি যাতে প্রেমাকে দেখে রাখতে পারিস আর নিজেও সাবধানে থাকিস। আমি একটা ছুরি দেব, নিজের সাথে রাখবি। রিদওয়ানের নজর ভালো না, প্রেমার দায়িত্ব তোর। তোর বিয়ে দিয়ে দেব ৩-৪ দিনের মধ্যেই। আপা, পূর্ণার কণ্ঠটা অদ্ভুত শোনায়। পদ্মজা তাকালো। পূর্ণা ঢোক গিলে নতজানু হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ার কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করেই জোরে জোরে কেঁদে উঠল পূর্ণা। সে বুঝতে পারছে সে অন্যায় আবদার করছে, পাপির প্রতি মায়া দেখাচ্ছে, কিন্তু আমিরকে সে আপন ভাইয়ের মতো ভালোবাসে। আমির কখনো বড় ভাইয়ের অভাব বুঝতে দেয়নি, মাথার উপরে ছাদ হয়ে থেকেছে। সবচেয়ে বড় কথা, তার প্রিয় বোনের ভালোবাসার মানুষ আমির। কেউ না জানুক, সে জানে আমির ছাড়া পদ্মজা বেঁচে থেকেও মৃত। পদ্মজা তার মা হেমলতার মতো হয়েছে, সত্যকে ন্যায়কে বেছে নিবে, ভালোবাসার সিন্দুকটা তালা মেরে রাখবে, তারপর কষ্টে ধুকে ধুকে মরবে। পূর্ণার কথা শুনে পদ্মজা অবাক হয়ে উচ্চারণ করলো, পূর্ণা। পূর্ণা পদ্মজার কোলের উপর মাথা নত করে বলল, আপা আমি খুব খারাপ, কিন্তু তোমার সুখ আমার কাছে সবচেয়ে বড়। ভাইয়া তোমাকে ভালো রাখবে, ভাইয়া তোমাকে ভালোবাসে। আগের সব ভুলে যাও, মাফ করে দাও। আমি জানি তুমি ভাইয়াকেও ছাড়বে না, ভাইয়ার কিছু করে ফেলবে। আপা দোহাই লাগে, তোমার সুখ নষ্ট করো না। পদ্মজা আশ্চর্যের চরম পর্যায়ে অবস্থান করছে। পূর্ণা মাথা তুলে তাকায়। পদ্মজা প্রশ্ন করে, আর যে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যে মেয়েগুলো ঠকেছে, যে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করে জীবন দিয়েছে, তাদের প্রতি অন্যায়ের শাস্তি কে দিবে?
পূর্ণার সহজ উত্তর, তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো ভালো রাখবে। পদ্মজা নিজেকে সামলে রাখতে পারেনি। সে ভেবেছিল পূর্ণা ঘৃণায় আমিরকে খুন করতে চাইবে রিদওয়ান, খলিল আর মজিদকে। কিন্তু এ তো উল্টা সুর তুলছে। পদ্মজা গায়ের সবটুকু শক্তি দিয়ে পূর্ণাকে থাপ্পড় দিল। পূর্ণা আকস্মিক ঘটনায় নিজেকে শক্ত রাখার সুযোগ পায়নি। বিছানা থেকে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে। পদ্মজার নাক লাল হয়ে গেছে। সে রাগে পূর্ণাকে বলল, ছি, তুই আম্মার মেয়ে। পূর্ণা উত্তরে কিছু বলল না। সে ঝরঝর করে কাঁদতে থাকলো। নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। পদ্মজা রাগে দুঃখে কান্না পায়। বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে। প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না, পাশে আছি, মন যা চায় করো। পদ্মজার ভেতরে ঝড়ের তাণ্ডব। কেউ টের পাচ্ছে না। সবাই তার বিরুদ্ধে, সবাই। পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা মৃদুল আর্তনাদ করলো। সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না। তার কাছে ভাইয়া নামক শব্দটি মানে আমির। তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠে একটা হাসি খুশি মুখ। আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুইয়ে চুইয়ে পড়েছে, সেই ভালোবাসায় খাত থাকতে পারে না। পূর্ণার দেওয়ালে হাত ভর দিয়ে উঠে দাঁড়ালো। শরীরটা কেমন করছে, হাজারটা সুদ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে। সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট। পূর্ণা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে, পায়চারি করতে করতে বিড়বিড় করে, তুমি গতকাল রাতে এজন্য কেঁদেছিলে আপা। ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিয়েছে। তুমি পুড়ে যাচ্ছ তুমি আপা। পূর্ণা বিছানায় বসলো। সে অস্থির হয়ে আছে। জানালার চোখ পড়তেই সে সেখানে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ। তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী এই গাছেরা। পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বুজে। গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে। তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না। বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে, নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায়। পূর্ণা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকলো। তারপর দ্রুত পায়ে দ্বিতীয় তলায় পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘরে নেই, নিচতলায় হয়তো। পূর্ণা সোজা নিচতলায় চলে আসে। সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল। তিনি ব্যাগও গোছাচ্ছেন। পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে। জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে। পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা। পূর্ণা নতজানু হয়ে এগিয়ে আসে জুলেখার পা ছুঁয়ে সালাম করার জন্য। ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিলেন। কর্কশ কণ্ঠে বললেন, দূরে যাও। পূর্ণা মনে মনে আহত হয়। দূরে সরে দাঁড়ায়। চোখের কার্নিশে জল জমে। সে ঢোক গিলে কান্না আটকে কাপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। জুলেখা বানু জবাব দিলেন না। তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতাছে নাকি আইতাছে? গফুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারলো উনি মৃদুলের বাবা। লাল রঙের লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি পরেন, সাদা পাঞ্জাবি, চোখে মুখের নূর যেন দুতি ছড়াচ্ছেন। গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন। বললেন, ভালো আছো মা? শরীরটা ভালো লাগছে? গফুর মিয়ার প্রশ্ন দুটো পূর্ণার শরীরকে চাঙা করে তুলল। সে মৃদু হেসে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, বুড়ো মানুষ। গফুর মিয়া কথা শেষ করতে পারলেন না। জুলেখা বানু বাজখাই কণ্ঠে বললেন, এখন তোমার গল্প করার সময় না, ট্রেন ছাইরা দিলে বুঝবা। পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে জুলেখা বানুকে বলল, গতকালই আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না। তিনি রিনুকে ধমকের স্বরে বললেন, মৃদুল্লা কই গেছে? রিনু বলল, বাহিরে গেছে। কল পাড়ি গিয়া খবর দাও। হ্যাঁ রে, আম্মায় ডাকতাছে। রিনু পদ্মজাকে একবার দেখলো, তারপর বাইরে গেল। লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে। সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে। তার ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে। জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পারছে। তাও প্রশ্ন করলো, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন। আমরা কোনো ভুল করেছি? জুলেখা কটাক্ষ করে বললেন, দেখো মা, তোমার সাথে আমি কথা কইতে চাইতাছি না, তুমিও কইও না। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর ভাসিয়ে দিবে। লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর